এই ভর শক্তি উপপাদ্য আমাদের এখন প্রমাণ করতে হবে, আর প্রথমত এর একটু ফিজিক্স বুঝতে হবে। আসলে এর ফিজিক্স আমরা যদি ক্লাসিক্যাল মেকানিক্সে যাই, ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা কি দেখেছি? সেখানে আমরা দেখেছি যে কোনো বস্তু যদি ভূপৃষ্ঠে স্থির থাকে তখন আমরা তার স্থিতি শক্তি সেটাকে আমরা জিরো ধরি, বিভব শক্তি তার ওইভাবে থাকে না। এরপরে যখন আমরা তাকে মনে করো গতিশীল করি, কাজ করি, যেমন মনে করো একটা ফুটবল মাঠে আছে, স্থির অবস্থা আছে, তার বিভব শক্তিকে আমরা শূন্য বলি, কারণ গ্রাউন্ডের সাপেক্ষে ভূপৃষ্ঠের সাপেক্ষে সে উচ্চতা আমরা ওখানে বিবেচনায় আনতে পারতেছি। এরপরে যখন আমরা তাকে কিক করি সে গতিশীল হয়, একটা বেগ নিয়ে গতিশীল হয়, আমরা বলি তার গতিশক্তি হাফ mvs। এবং এখানে আমরা এটা কি তার শক্তি হিসাবে বিবেচনা, কারণ শক্তি মানে কি গতিশক্তি বিভব শক্তি, তাই এখানে যদি তার বিভব শক্তি না থাকতো তাহলে গতিশক্তিটাই তার এখানে মোট শক্তি হিসাবে কাজ করত। এ সকল ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে এই ফুটবল যে আমি কিক করলাম তার যে মোট শক্তি, তার যে গতি শক্তি সেম সেম। এখন কারণ বিভব শক্তি নাই, আসলে মোট শক্তি তো হওয়া উচিত তার গতি শক্তি প্লাস বিভব শক্তি। অথবা একটা বস্তু উপরে উঠেই রাখলাম, এখান থেকে আস্তে আস্তে পড়তেছে, তাহলে বিভব শক্তি গতি শক্তিতে কনভার্ট হচ্ছে, ওভারঅল মোট শক্তি একই থাকতেছে, তাহলে মোট শক্তি বিভব শক্তি যোগ গতি শক্তি। যদি ওখানে বিভব শক্তি থাকে তখন বিভব শক্তি গতি শক্তিতে কনভার্ট হচ্ছে, তাহলে মোট শক্তিকে আর গতি শক্তিও বলা যাবে না, মোট শক্তিকে বিভব শক্তিও বলা যাবে না, দুইটার সমষ্টি। এখানে সাধারণত ক্লাসিক্যাল মেকানিক্সে যখন কোনো বস্তু স্থির অবস্থায় থাকে তখন যে আসলে তার ভিতরে কোনো যে শক্তি আছে বা থাকে এটা আমরা ওইভাবে কিন্তু মেনশনটা করি না, ওইভাবে আমাদের মেনশনে বা আমাদের চিন্তায় আসেও না। একটা পাথর বলো, একটা ফুটবল বলো, মাটি স্থির আছে, তার স্থিতি শক্তি আমরা ওই যে উচ্চতার রেসপেক্টে যখন চিন্তা করি তার কিন্তু মানে তার ভিতরে কিছু ইন্টারনাল শক্তি, তার তো অবশ্যই নিজস্ব কিছু শক্তি আছে, কিন্তু তার বিভব শক্তি বা তার স্থির অবস্থায় থাকলে গতি শক্তি এগুলো আমরা তখন ওখানে শূন্য ধরি, উচ্চতাও নেই, সে গতিশীল। একটা ফুটবল দেখতে অনেক বড়, কিন্তু কিছু কিছু বস্তু আছে যেটাকে আমরা বস্তু সাধারণত বলি না, বলি পার্টিকেল, খালি চোখে দেখা যায় এরকম পার্টিকেল, এটা তো আর ক্লাসিক্যাল ফিজিক্সের অন্তর্ভুক্ত হয় না। যেটা খালি চোখে দেখা যায় না, আমরা আগেও বলে এসেছি, সেটাকে আমরা মডার্ন ফিজিক্সে ফেলি। ক্লাসিক্যাল ফিজিক্স থেকে মডার্ন ফিজিক্সের ডিফারেন্স এখানে। মডার্ন ফিজিক্সে ফেলে তারপরে আমরা তার উপরে চিন্তা ভাবনাটা, যখন মডার্ন ফিজিক্সে ফেলে তার উপরে চিন্তাটা করি, যেটাকে খালি চোখে দেখা যায় না সেটা যদি কোনো জায়গায় রাখা হয় তাহলে সেটা কিরকম আচরণ করে, আর একটা পাথর যদি কোনো জায়গায় রেখে দিই তাহলে সে কিরকম আচরণ করে, এটা কিন্তু আমাদের একটু চিন্তা করা উচিত। একটা পাথর রেখে দিলে তুমি দেখবা পাথর আছে পড়ে আছে পড়ে আছে, পাথরের মতোই আছে, নড়তেছে না চড়তেছে না কিছুই না, ওর মতো পড়ে রয়েছে। কিন্তু একটা পার্টিকেল যেটাকে খালি চোখে দেখা যায় না, তুমি যদি কোনো শক্তিশালী উপায়ে, যান্ত্রিক উপায়ে বা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে যদি তাকে দেখো, তুমি দেখবা ওই পার্টিকেলটা ওখানে পড়ে নেই, পার্টিকেলটা সে ওখানে কাঁপতেছে খুব দ্রুত, মানে খুব বেশি বেগে কাঁপতে, মানে খুব বেশি কাঁপতেছে, খুব বেশি ফ্রিকোয়েন্সিতে কাঁপতেছে, এতই কাঁপতেছে তুমি মনে করতেছো সে ওখানে
গতিশীল, নো স্থির। দুইটা গতিশীল। তা পাথরটা কি ওখানে ফালাই রাখছি, তাকে দেখতেছি চোখে, কাঁপতেছে না, অথচ পার্টিকেলটা কাঁপতেছে। একটা আপেল যদি চিন্তা করো, কাঁপতেছে না, অথচ পার্টিকেলটা কাঁপতেছে। আপেলও কাঁপতেছে, পাথরও কাঁপতেছে, পার্টিকেলও কাঁপতেছে, কিন্তু আপেল পাথর এগুলোর ভর এত বেশি যে এদের কম্পনটা ওইভাবে এত হাই ফ্রিকোয়েন্সিতে হয় না, খুবই সামান্য ফ্রিকোয়েন্সি, যেটা আমাদের কাছে কম্পন বলে মনে হয়। কিন্তু ওই যে ক্ষুদ্র পার্টিকেলটা, সেটা এত বেশি ফ্রিকোয়েন্সিতে কাঁপতেছে, আসলে সে স্থির কিন্তু সে কাঁপতেছে, মনে হচ্ছে সে গতিশীল। এইটা হলো একটা পার্টিকেলের আর একটা বড় আকারের বস্তুর মধ্যে পার্থক্য। ক্লাসিক্যাল ফিজিক্স আর মডার্ন ফিজিক্সে ভরের যে তারতম্য ছিল, তার ভিতরে এখানে একটা পার্থক্য। একটা পার্টিকেল যখন এত ফ্রিকোয়েন্সিতে কাঁপতে থাকে, এজন্য ওই পার্টিকেলটার ভর যদি মনে করো m0, সে কিন্তু স্থির, কিন্তু কাঁপতেছে, সে কিন্তু গতিশীল হচ্ছে না, ওখানে স্থির, কিন্তু কাঁপার কারণে তোমার কাছে মনে হচ্ছে স্থির না, আসলে সে তো স্থির, সে কাঁপতেছে। ওই কম্পনের কারণে তার ওখানে স্থিতি শক্তি শূন্য বিবেচনা করা হয় না, তার ওখানে শক্তি আছে, এবং সেই শক্তিটা হইল m0 c²। এইটা হইল ওই পার্টিকেলের নিশ্চল শক্তি অথবা স্থিতি শক্তি, নিশ্চল শক্তি অথবা স্থিতি শক্তি। এইটা মডার্ন ফিজিক্স বলে। আর ক্লাসিক্যাল ফিজিক্স বলে, এখানে ক্লাসিক্যাল ফিজিক্স কি বলে, যে পার্টিকেলের ভর সে স্থির আছে m। তাহলে যদি ভূপৃষ্ঠ থেকে একটু উচ্চতায় থাকে, তখন তার স্থির শক্তি বা তার বিভব শক্তি সেটা হলো mg, বা গতিশীল হইলো সেটা হাফ mvsk। এটা বলে ক্লাসিক্যাল ফিজিক্স। এবং এইটা যদি এখানে যদি এইচটা না থাকে, উচ্চতা না হয়, তাহলে এটা বিভব শক্তিটা 0 ধরা। পার্টিকেলের ওইটা কখনোই 0 ধরা হয়। এখানে আমি বারবার কিন্তু বলতেছি একটা হিস্ট্রি, সেটা কিন্তু তোমরা এই হিস্ট্রিতেই বুঝো না, এই সূত্রে। তাহলে এখন যদি এই পার্টিকেলটা গতিশীল হয়, পার্টিকেলটা যদি গতিশীল হয়, তাহলে কি তার কি এখানে ভর আর m0 থাকবে? তোমাদের কাছে কি মনে হয়? আইনস্টাইনের ভরের আপেক্ষিকতায় সে কি বলছে? ভরটা কি আর গতিশীল হইলে আগের মতো m0 থাকবে, না কমে যাবে? বৃদ্ধি পাবে, কমেও যাবে না, বৃদ্ধি পাবে, বেড়ে যাবে, সেটা বেড়ে যাবে। তাহলে ভর বেড়ে সেটা হইল m। এখন গতিশীল হইল সে, এবং সি বেগে গতিশীল হইল। তাহলে গতিশীল অবস্থায় তার শক্তি কত হবে? সেটা হবে mc²। কারণ ওই যে সি বেগে গতিশীল, আর যখনই গতিশীল হয়েছে তখন ওই অবস্থার ভরটা তোমার m0 নেই, ভরটা m, তাহলে তার শক্তিটা হয় mc², গতিশীল অবস্থার শক্তি। কিন্তু এখানের শক্তিটা কত? ক্লাসিক্যাল ফিজিক্সে হাফ mvsk। তাহলে একটু চেঞ্জ আছে না সূত্রে? একটু চেঞ্জ আছে। এখানে হাফ mvsk ভি বেগে গতিশীল হয়েছে, m আছে, এই ভর। তাহলে এখন বড় পার্টিকেলের জন্য এটা স্থির অবস্থার ভরও যা, আর গতিশীল অবস্থার ভর কাছাকাছি, এজন্য আমরা ওই m শুরুর স্থির অবস্থায় যে বস্তু ছিল গতিশীল হইলো, ওই ভরই আমরা বিবেচনা করি। কিন্তু ক্ষুদ্র পার্টিকেলের ক্ষেত্রে শুরুতে ভরটা ছিল স্থির অবস্থায়, বা স্থিতিশীল যখন ছিল, নিশ্চল অবস্থায় ছিল, তখন m0, গতিশীল হয়েছে তখন m। এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আবার এখানে একটা হাফ আছে, এখানে একটা হাফ।
এখন তোমাদের কাছে যেটা হিট করে মাথার ভিতরে যে গতিশীল অবস্থার তার শক্তি এইটা হলো পার্টিকেলের গতিশক্তি, এইটা হলো পার্টিকেলের গতিশক্তি, গতিশক্তি। আর এইটা হলো ক্লাসিক্যাল ফিজিক্সে ওই বস্তুর গতিশক্তি। তোমরা খালি এই দুইটা মিলাইতে চাও, এইখানে রং, এই সেন্সে ভুল আছে। এইটা কিন্তু গতিশক্তি না, তোমরা এই জায়গাটাই ভুল করো। এই বিষয়গুলোই হলো ফিজিক্স, এটা তোমাকে ওখান থেকে সেপারেট করে আনতে হবে। তোমরা দুইটার সাথে যে ওখানে শক্তিটাকে এমসিএস স্কয়ার দিয়ে প্রকাশ করি আর এখানে শক্তি হলো এমভিএস স্কয়ার, তাহলে এটা হলো গতিশক্তি, তাহলে এমসিএস স্কয়ার এটাও তার গতিশক্তি। নো, এখানে যদি কোনো একটা বস্তু পড়ে থাকে তার শক্তি বিভব শক্তি নাই, জিরো। তাকে গতিশীল করার জন্য আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে পড়েছি, গতিশীল করার জন্য তার উপরে বল প্রয়োগ করতে, স্মরণ ঘটে, কাজ হয়। তাহলে এখানে যদি আমরা এম ভরের বস্তুকে এ অবস্থান থেকে বি অবস্থানে আমরা নিতে চাই এস দূরত্ব অতিক্রম করে, তাহলে কাজ হবে এফ বল প্রয়োগ করলাম, কাজ হবে এফ এস, এইটাই হলো কাজ। এই যতটুকু কাজ হয় সেটাই তার ভিতরে গতিশক্তি হিসাবে জমা হয়, এইটাই হলো তার গতিশক্তি, এইটাই হলো হাফ এম ভিএস। দেখো এখানে যেই লাউ সেই কুদু সব কিন্তু এইখানে এই বিষয়। কারণ কি, তার বিভব শক্তি ছিল 0। এখন যদি তার ভিতরে 10 জুল শক্তি দেওয়া হয়, 10 জুল যদি শক্তি আমরা এই বস্তুটার উপরে এখানে দেই, তাহলে এই গতিশীল এখান থেকে এখানে আসছে, এই 10 জুলই হইলো তার গতিশক্তি। এই 10 জুল শক্তি দিলাম মানে ওইটাই কাজ, ওইটাই তার কাজ শক্তি। উপপাদ্যও বলে যে সেটা তার গতিশক্তি পরিবর্তনের সমান। গতিশক্তি তো শুরুতে স্থির 0 ছিল, শেষে বেগ বি হয়েছে গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, গতিশক্তি পরিবর্তন হাফ এম ভি স্কয়ার মানে 0, হাফ এম ভি স্কয়ার 10 জুলই কোথায় চলে গেল, গতিশক্তি। তাই চলার পথে তাকে তার যে মোট শক্তি সেটাই কিন্তু তার গতিশক্তি। মাইন্ড ইট, ভালো করে চিন্তা করো। চলার পথে তার ভিতরে যে শক্তিটা তুমি পুশ করছো, শুরুতে তো তার ভিতরে তোমার শক্তি ছিল, তার শক্তি বিভব শক্তি, কোনো অন্য আদার্স কোনো শক্তি আমরা এখানে কনসিডার করি না। সেখান থেকে সে স্টার্ট করছে, 10 জুল শক্তি দিছো, ওই 10 জুল শক্তি নিয়ে চলা শুরু করছে, সে গতিশীল হয়েছে, তার গতিশক্তি হয়েছে, তাহলে গতিশক্তি ওই 10 জুলের সমান হয়েছে। চলার পথের যে শক্তিটা ওইটাকেই আমরা তার এখানে মোট শক্তি বলি, এবং ওইটাই গতিশক্তি, ওইটাই হলো আমাদের যতটুকু কাজ করতে হয় সেই কাজ, অর্থাৎ যে শক্তিটা পুশ করতে হয় সেই শক্তি, এটা হাফ এম ভিএস। তোমরা পার্টিকেলের ক্ষেত্রেও এমসিএস স্কয়ারকে তোমরা খালি গতিশক্তি 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 হিসেবে চিহ্ন। নো, এইটা হবে না। কেন হবে না এখন চিন্তা করে দেখ। এখানে একটা পার্টিকেল যখন স্থির ছিল, তখন এখানে যখন স্থির ছিল তখন তার বিভব শক্তি 0 ধরেছে। এইখানে কি পার্টিকেলের এটা কি 0, শক্তিটা কি 0 ছিল? যখন পার্টিকেলটা এখানে স্থির ছিল, এম নট ভর নিয়ে ছিল, তখন পার্টিকেলের আচরণটা কি রকম ছিল, তার তার ফিজিক্যাল অবস্থাটা কি ছিল? পার্টিকেলটা যদি আমরা শক্তিশালী কোনো অনুবীক্ষণ যন্ত্র বা কোনো একটা অ্যাপারেটাস দিয়ে আমরা দেখতে পাই তাকে, তাহলে আমরা দেখবো সে কাঁপতেছে, একটা ফ্রিকোয়েন্সি, ওই ফ্রিকোয়েন্সি নিয়ে যে সে কাঁপতেছে, যার কারণে তার সেখানে একটা শক্তি ছিল, এবং সেটা ছিল তার নিশ্চল শক্তি, সেটা 0 ছিল না। তাহলে তার যে নিশ্চল শক্তি ছিল সেই নিশ্চল শক্তি হলো এম নট সি স্কয়ার, এই হলো তার নিশ্চল শক্তি এম নট সি স্কয়ার। এখন যদি পার্টিকেলটাকে আমি সি বেগে গতিশীল করি, তাহলে এই নিশ্চল শক্তি তার ভিতরে আছে এম নট সি স্কয়ার। এখন তাকে গতিশীল করতে চাই, গতিশীল করার জন্য বাইরে থেকে কি কোনো শক্তি দিতে হবে না হবে না? তোমাদের কি মনে হয়, তোমাদের কাছে কি মনে হয়? কারণ
এই যে শক্তি নিয়ে সে কাঁপতেছে, সে তো এখানে তার এটা নিশ্চল শক্তি, ওই জায়গায় কাঁপতেছে। কাঁপা মানে এরকম সে কাঁপতেছে, হয়তো তোমার কাছে মনে হচ্ছে গতিশীল, কিন্তু তাকে যদি তুমি তুমি যদি তাকে গতিশীল করতে চাও, দ্রুত বেগে, খুব দ্রুত সে চলতেছে এরকম করতে চাও, তাহলে আরো শক্তি দিতে হবে পার্টিকেলের উপরে। পার্টিকেলের উপরে আরো যে শক্তিটা দিবা, সেটাই তার ভিতরে কি হিসাবে ঢুকবে, সেটাই তার ভিতরে গতি শক্তি হিসাবে ঢুকবে। এক্সট্রা যে শক্তিটা দিবা, এখানে 0 ছিল, 10 জুল দিছো, সেটা নিয়ে গতিশীল হয়েছে, ওটাই গতিশক্তি হিসাবে ঢুকছে, ওটাই গতিশক্তি হিসাবে ঢুকছে ওর ভিতরে। তাহলে গতিশক্তি হিসেবে যদি ওটা ঢুকে থাকে এইটা, এবং গতিশক্তি হয়েছে, এটাই মোট শক্তি হয়েছে। তাহলে এখানেও তুমি মনে করো এইটা ছিল তোমার 10 জুল শুরুতে, এখন এইটা দিয়ে সে হয়তো এখানে কাঁপতেছিল, তাকে গতিশীল করার জন্য তুমি তার ভিতরে আরো 15 জুল শক্তি পুশ করলাম। এখন এই পার্টিকেলটা এখানে বসে এরকম কাঁপতেছে না, হ্যাঁ এরকম কাঁপতে থাকবে আর গতিশীল হতে থাকবে। তাহলে কাঁপতে থাকবে কত জুল নিয়ে? 10 জুল নিয়ে। আর গতিশীল হবে কত জুল নিয়ে? 15 জুল নিয়ে। এই যেটা তুমি গতিশীল হওয়ার জন্য পুশ করছো। তাহলে ওই যে সে চলতেছে, চলার পথে সে এভাবে কাঁপতেছে, আবার সে গতিশীল হচ্ছে। চলার পথে তার ভিতরে কয়টা শক্তি আছে এখানে? এই জায়গাটা সিচুয়েশন কয়টা শক্তি আছে কি মনে হয়? দুইটা। এইখানে যখন চলতেছিল বড় আকারের বস্তু, তখন তো চলার পথে তার ভিতরে একটা শক্তি ছিল, শুরুতে তো ছিল 0, এরপরে যেটা পুশ করছি সেটা নিয়ে চলতেছে। কিন্তু এখানে শুরুতে ছিল 10 জুল, এখন আমি 15 জুল পুশ করছি তার ভিতরে, ওর কারণে গতিশীল হয়েছে। তাহলে ওই 10 জুল কি নষ্ট হয়ে গেছে? তার 10 জুল কি নষ্ট হয়ে যাবে? সুযোগ আছে? ওইটা নষ্ট হয়ে যাবে না, সে আরো কি করবে, সে আরো 15 জুল নিয়ে গতিশীল হবে। তাহলে সে এভাবে কাঁপতেও থাকবে, এভাবে কাঁপতে কাঁপতে সামনে যাবে, সে এভাবে কাঁপতে 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 এভাবে কিন্তু সামনে যাচ্ছে। তার মানে কাঁপতেছে এবং সামনেও যাচ্ছে। তাই চলার পথে এরকম ক্ষুদ্র পার্টিকেলের, মডার্ন ফিজিক্সের যে পার্টিকেল গুলো, তাদের ক্ষেত্রে শক্তিটা তুমি যখন চলার পথে শক্তি হিসাব করবা, তুমি কি একটা শক্তি হিসাব করলে হবে? কয়টা শক্তি হিসাব করতে হয়? তার দুইটা শক্তি হিসাব করতে হয়। একটা কি শক্তি? স্থিতি শক্তি। আর একটা কি শক্তি? যেটা পুশ করে তুমি গতিশীল করেছো, সেটাই গতিশক্তি। তুমি 15 জুল দিয়ে গতিশীল করেছো, ওইটা তার 15 জুল কাজ করেছো মনে করো, তাহলে সেটা দিয়ে সে গতিশীল হয়েছে। তাহলে ওই 15 জুল তার ভিতরে গতিশক্তি হিসেবে চলে আসছে। যেটা কাজ করছে সেটাই গতিশক্তির পরিবর্তন, কাজ শক্তি উপপাদ্যও তাই বলে। তাহলে সেটাই তার ভিতরে গতিশক্তি হিসাবে ঢুকে গেছে। তাহলে চলার পথে তার ভিতরে 15 জুল শক্তি আছে, এটা গতি শক্তি, আর 10 জুল শক্তি আছে, এটা তার নিশ্চল শক্তি। চলার পথে মোট শক্তি কি হবে? চলার পথে মোট শক্তি, মোট শক্তি সমান সমান হবে কি? এই যে নিশ্চল শক্তি, নিশ্চল শক্তি যোগ গতি শক্তি, গতি শক্তি, নিশ্চল শক্তি যোগ গতি শক্তি সমান সমান এম নট সি স্কয়ার, আর গতি শক্তি যদি টি বলো টি। এখানে তোমরা যে ভুলটা করো, যে চলার পথে যখন সে সি বেগে চলে, তখন তার শক্তি হয় এম সি স্কয়ার, তখন ভর চেঞ্জ হয়ে যায়, তখন সবসময় ভরের সাথে আলোর বেগের বর্গ দিয়ে গুণ করলে শক্তি পাওয়া যায়। এই শক্তিটাকে তোমরা বলো গতি শক্তি না। চলার পথের এই যে শক্তিটা, এইটা হলো মোট শক্তি, এই যে এমসি স্কয়ার, এইটা গতি শক্তি না। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মোট শক্তি, মোট শক্তি। তাহলে এইটা হলো মোট শক্তি, এই মোট শক্তি এটা হলো এম সি স্কয়ার। এটা
তাহলে তুমি এই চলার পথে সে কত জুল শক্তি নিয়ে সে সামনে যাবে? 25। তুমি যদি এখান থেকে আরো একটু অ্যানালাইসিস করো ঘুরাইয়া উল্টো ভাবে, তাহলেও হয় যে একটা বস্তু সে 10 জুল শক্তি নিয়ে স্থিতিশীল অবস্থায় আছে, চলার সময় তার শক্তি মেজারমেন্ট করা হলো 25 জুল। তাহলে কি ওই 25 জুল চলার সময় তার শক্তি হিসেবে মেজারমেন্ট করা হলো, ওই 25 জুল কি তার গতিশক্তি? কারণ 10 জুল তো তার আছে তার ভিতরে, চলার পথে তার মোট শক্তি পাওয়া গেল, তার শক্তি মেজারমেন্ট হইলো 25 জুল। তার মানে 10 জুলটা তার স্থিতি অবস্থায় ছিল, নিশ্চল অবস্থায় ছিল। এখন যে 25 জুল হয়েছে, 10 জুল তো ছিলই, আরো কিছু শক্তি পুশ করে 25 জুল বানানো হয়েছে। 10 জুল ছিল, পুশ করা হয়েছে কত জুল? 15 জুল। 15 জুল যখন পুশ করে দিছি, তখন মোট শক্তি হয়েছে কত জুল? 15 আর 10। 10 নিশ্চলের জন্য ছিল 25। তাহলে ওই 10 কি ছিল? নিশ্চল শক্তি। আর পুশ করছো 15 জুল, সেটা নিয়ে কি হয়েছে? গতিশীল হয়েছে। তাহলে 15 জুলকে আমরা গতিশক্তি বলি, 10 জুলকে আমরা নিশ্চল শক্তি বলি। আর দুইটা মিলে ওই যে চলার পথে মোট শক্তি মেজারমেন্ট করা হয়েছে 25 জুল, সেটাকে আমরা মোট শক্তি। কিন্তু এই ক্লাসিক্যাল মেকানিক্সে চলার পথে যেটা মেজারমেন্ট হয় হাফ এমভি স্কয়ার, এটাই হলো তার গতিশক্তি, এটাই মোট শক্তি হিসেবে কাজ করে। কারণ এখানে বিভব শক্তিটা যদি শূন্য হয়, তাহলে এটাই সাধারণত এখানে বেশি হয়, কিন্তু ওইখানে ওইটা কিন্তু হয় না। তাহলে ওখানে সবসময় তোমার একটা বস্তু, আমি এখানে আছি, আমি 100 জুল শক্তি নিয়ে আছি, 100 জুল শক্তি আমার ভিতরে আছে। আমাকে গতিশীল একজনে করতে গেলে আমাকে কি করতে হবে? 100 জুল তো দিতেই হবে। তাহলে আমার ভিতরের শক্তিটা কেবল ব্যালেন্স হয়েছে, সে ব্যালেন্স করছে। এখন আমি শূন্য শক্তি নিয়ে আসি, তারপরে গতিশীল করার জন্য এক্সট্রা শক্তি দিতে হবে। তাহলে বাইরের এজেন্ট যদি আমার উপরে 150 জুল শক্তি পুশ করে, আমি কত জুল শক্তি নিয়ে গতিশীল হব? কারণ আমার ভিতরে তো 100 জুল আছি, আর 50 জুল নিয়ে আমি গতিশীল হব। 150 জুল পুশ করা মানে চলার পথে ওই বাহিরের এজেন্ট সে কিন্তু আমার শক্তি পরিমাপ করবে 150 জুল, আমার মোট শক্তি আমার উপরে 150 জুল পুশ করছে, বলবে যে চলার পথে আমার ভিতরে মোট শক্তি হলো 150 জুল। এবং হ্যাঁ, সত্য। কিন্তু এই 150 জুল মোট শক্তি আমার চলার পথের শক্তি। তো এই 150 জুলের ভিতরে কি আমার ভিতরে আছে? 100 জুল। 100 জুল সেটা আমার স্থিতি শক্তি। ওই 150 জুলের 100 জুল আমার স্থিতি শক্তি নষ্ট করতে খরচ হবে তার। আর আমি যে গতিশীল হচ্ছি, তাহলে গতিশীল হচ্ছে ওই এজেন্টের বাকি শক্তিটুকু, 50 জুল। তাহলে 50 জুল আমার গতি শক্তি হিসেবে এখানে কার্যকর পথে, আর 100 জুল আমার নিশ্চল শক্তি হিসেবে কার্যকর। মোট শক্তি হলো আমার 150 জুল। তাহলে মূলত এই যে শক্তিটা দেওয়া হয়, পুশ করা হয়, সেটাই মূলত সেটাই তার চলার জন্য, গতিশীল হওয়ার জন্য কাজ করা হয়। তার মানে গতিশক্তি হিসেবে তার ভিতরে জমা। এখন এই যে গতিশক্তি, এটা লাগলো কেন? গতিশক্তি হিসেবে তার ভিতরে জমা থাকে, এই গতিশক্তি লাগলো কেন? দরকার হইলো ওই যে সে স্থির ছিল, এখন গতিশীল হয়ে গেছে, তার ভর বেড়ে গেছে। গতিশীল অবস্থা আমরা জানি আপেক্ষিকতার শর্ত অনুযায়ী ভর বেড়ে যায়, তা ভর বেড়ে গেছে। এই বাড়তি ভরের জন্য তোমার শক্তির প্রয়োজন, এটাই আমাদের এখান থেকে গতিশক্তি থেকে আসে। এবং তুমি তাই দেখো, তাহলে এখন একটা বস্তু তোমার বাড়তি ভরের জন্য যে শক্তি, সেটা কতটুকু হতে পারে? তার স্থির অবস্থায় ভর ছিল এম নট, যখন গতিশীল হয়েছে ভর হয়েছে এম। তাহলে ভর বাড়ছে কতখানি, ভরের বৃদ্ধি কতখানি? ডেল এম ইকুয়ালস টু কি হবে? এম মাইনাস এম নট। এইটা হচ্ছে ভরের বৃদ্ধি। এই ভরের বৃদ্ধির জন্য শক্তি কত? যেহেতু সে স্থিবেগে গতিশীল হয়ে ভর এতখানি বাড়াইছে,
সি বেগে গতিশীল। তাহলে এই বৃদ্ধি ভরের জন্য শক্তির বৃদ্ধি কত? শক্তির বৃদ্ধি সেটা হবে ডেল এম সি স্কয়ার। তাহলে স্থিতিশীল অবস্থায় শক্তি ছিল এম নট সি স্কয়ার, গতিশীল হইতে গেলে এতখানি শক্তি স্থিতি শক্তির সাথে অ্যাড করে দিতে হয়। তাহলে এম নট সি স্কয়ার প্লাস ডেল এম সি স্কয়ার, এই হলো চলার পথের তাহলে মোট শক্তি দাঁড়াই গেল। কারণ স্থিতিশীল অবস্থায় নিশ্চল অবস্থায় যা ছিল তা তো আছেই, গতিশীল হয়েছে, তাই গতিশীল হয়েছে তার ভর বেড়ে গেছে, তার শক্তিও বাড়ছে। এখন এক্সট্রা কতটুকু বাড়ছে? তাই ডেল এম পরিমাণ ভর বাড়ছে, তার শক্তি এতটুকু বাড়ছে। তাই চলার পথে এইটা হয়েছে এখন তার মোট শক্তি। তাহলে এই যে এক্সট্রা যে শক্তি, তাহলে এইটা হলো নিশ্চল অবস্থার শক্তি, নিশ্চল শক্তি। তাহলে এই দুইটা মিলে হয়েছে তার মোট শক্তি, মোট শক্তি। তাহলে এইটা হচ্ছে নিশ্চল শক্তি, নিশ্চল শক্তি। এইটা হচ্ছে কি? ভরের বৃদ্ধির কারণে শক্তি। তার মানে আমরা এর আগেও পেয়েছি মোট শক্তি মানে কি? নিশ্চল শক্তি যোগ গতি শক্তি। তাহলে এই যে ভরের বৃদ্ধির কারণে যে শক্তিটা হয়ে আসছে তাকে আমরা এখানে গতিশক্তি হিসাবে বলতে পারি। তাহলে গতিশক্তি ইকুয়ালস টু মোট শক্তি। তাহলে এই গতিশক্তি মানে হইলো ডেল এম সি স্কয়ার, এইটাই গতিশক্তি। তাই দেখো কত ভাবে তাকে হিসাবটা করা যায়। তাহলে গতিশক্তি হইলো এখানে টি দিয়ে যদি প্রকাশ করি তাহলে ডেল এম সি স্কয়ার, আবার ডেল এম মানে একটু আগে পেয়েছি এম মাইনাস এম নট ইন্টু সি স্কয়ার, তাহলে আমরা পেয়েছি এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। তাহলে কি? তাহলে তার যে গতিশক্তি, গতিশক্তি সবসময় চলার পথের যে মোট শক্তি, ওই যে আমার চলার পথে মোট শক্তি 150 জুল ছিল, আর আমার ভিতরে আমার নিশ্চল শক্তি ছিল 100 জুল। তাহলে চলার পথে আমার শুধু গতিশক্তি কত হবে? মোট যে চলার পথে শক্তিটা ক্যালকুলেশন হয় সেখান থেকে আমার নিশ্চল অবস্থার যে শক্তি ছিল সেটা বাদ দিলে বাকিটুক আমার গতিশক্তি, নিশ্চল শক্তি তো এখানে নষ্ট হয়ে যায়। তাহলে এভাবেই আমরা হিসাবটা করি। আমরা যেটা ইন জেনারেল সেন্সে ভুলটা করি সেটা হলো আমরা বলি এম সি স্কয়ার কি গতিশক্তি, আসলে না। এম সি স্কয়ার কিন্তু আমাদের চলার পথের একটা পার্টিকেলের শক্তি মানে মোট শক্তি, তার ভিতরেই আছে নিশ্চল শক্তি এবং গতিশক্তি। তাহলে এটা তুমি এখান থেকে আমি দেখাইলাম, এখান থেকেও যদি সাইড সেন্স করি এখান থেকে দেখা যায়, যে কোনো ভাবেই দেখা যায়। তাহলে তোমার মাথার ভিতরে মূল থিমটা কি রাখতে হবে? এখানে এখানে রাখতে হবে যে যখন মডার্ন ফিজিক্সে কোনো একটা পার্টিকেল গতিশীল হয়, পার্টিকেল স্থির থাকলে সেখানে শক্তি থাকে, সেটা কখনোই জিরো হিসেবে ধরা যাবে না, সেটা হলো এম নট সি স্কয়ার। আর এখন যদি সে গতিশীল হয় তাহলে ভরটা বেড়ে যাবে, বাড়তি ভরের জন্য কিছু শক্তি তার এখন যুক্ত হবে। চলার পথের মোট শক্তিটা হবে ওই বাড়তি ভরের জন্য যে শক্তিটা দরকার সেই শক্তি, আর নিশ্চল অবস্থার যে শক্তি ছিল সেই শক্তির যুক্ত। তাহলে বাড়তি ভরের জন্য যে শক্তিটা, সেই শক্তিটাই মূলত আমাদের গতিশক্তি। অর্থাৎ এই চলার পথে আমি তাকে নিশ্চল অবস্থায় একটা শক্তি পেয়েছি, এখন গতিশীল করার জন্য আরো কিছু শক্তি দিব, যেটা আমি পুশ করব, সেটাই তার ভিতরের গতিশক্তি। ওই পুশ করার পরে সেই পুশকৃত শক্তি আর নিশ্চল শক্তি দুইটা মিলে তার চলার পথের শক্তিটা শোধ, এবং চলার পথের শক্তিটা হলো সবসময় এমসিএস। তাহলে এমসিএস টার সবসময় হিসাব হয় নিশ্চল শক্তি যোগ তার ভিতরে যে শক্তিটা পুশ করে দেওয়া হয়েছে গতিশীল করার জন্য, তার মানে গতিশীল। তার মানে কি? তার মানে ওই যে আবার গতিশীল হয়েছে, তাহলে ভর বৃদ্ধি পেয়েছে, বাড়তি ভরের জন্য যে শক্তিটা দরকার হয়েছে সেই শক্তি, আমরা যেভাবে বুঝি। তাহলে এই ছিল এখানের কিন্তু এই ক্লাসিক্যাল ফিজিক্স আর মডার্ন ফিজিক্সের সূত্রে একটু পার্থক্য, এবং এটা মূলত ফিজিক্স, এই দুইটা সূত্রে ভর শক্তি, এই বিষয়টা একটু ভিতর থেকে বুঝতে হয়। প্রমাণটা যে করেছে, প্রমাণটা তো কোনো আহামরি প্রমাণ না বা আউলজাউলা প্রমাণ না, এটা তোমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তোমরা করেছো, তোমরা ওখান থেকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তোমরা আউলেই ফেলাবা, তাহলে ম্যাথমেটিক্স কি পড়ছো? ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কি পড়েছো? তোমার সেখানে কোনো চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আর টোটাল ডিফারেন্সিয়েশন, তার ভিতরে পার্থক্য কি, কেন হয়, কি হয়, সেগুলো ম্যাথমেটিক্স থেকে এখনো শিখো নাই, তাহলে কবে শিখবা?
এইগুলো তোমরা ম্যাথমেটিক্স থেকে ঠিক করো। সেখান থেকে অবশ্যই আমার আর্জি রইল, সেখান থেকে তোমরা ঠিক করে আসবে। বিষয়টা কি দাঁড়াইলো? বিষয়টা হইলো আমাদের এখন আমরা এই পার্টিকেলের জন্য E=mc² প্রমাণ করি। তা মনে করি আমি একটা পার্টিকেল, আমার এখানে দেখো কয়েকটা জায়গা বেসিক, অত্যন্ত সহজ একটা সূত্র, যে এ বি, তোমার বইয়ের মতোই আমি হিসাবটা করে দিচ্ছি, যে একটা পার্টিকেল আছে এখানে, এইটা এ থেকে বি তে যাবে, এই এ বি হইলো এখানে তোমার এস, এ বি হইলো এস দূরত্ব। তাহলে এ হইলো তোমার যখন শুরুতে ছিল এখানে ছিল s=0, বি তে আসছে তখন s=s, পার্টিকেলটা এস দূরত্ব অতিক্রম করে আসছে। তাই পার্টিকেল যখন শুরুতে ছিল তখন তার বেগ ছিল 0, তার বেগ এখানে 0, তাহলে তার ভর বেগ এখানে, তার যে শুরুতে যে ভর ছিল সে ভর ছিল m0, গতিশীল হইলেই না তার ভরটা m হবে, এখানে তার ভর m, এখানে তার বেগ v, এখানে তার অতিক্রান্ত দূরত্ব s যখন আসে, তাহলে এখানে যেহেতু তার কোনো বেগ নাই, তাহলে এখানে ভর বেগ পার্টিকেলের শুরুতে এটা 0, এখানে ভরবেগ আছে, ভরবেগ আছে। এই কোয়ান্টিটি গুলো কিন্তু আমরা বুঝি। এখন কোন একটা পার্টিকেল যখন এখান থেকে এখানে আসে, খুবই ক্ষুদ্র দূরত্ব, আমরা যা ক্লাসিক্যাল ফিজিক্সে পড়েছি, ডিএস দূরত্ব যদি অতিক্রম করে, এফ পরিমাণ বল যদি প্রয়োগ করি, তাহলে খুবই অল্প পরিমাণে কাজ হবে, সেটা হবে ডিডব্লিউ ইকুয়ালস টু এফ ডিএস। এখন এই যে অল্প পরিমাণে কাজ হইল, এই কাজ আবার ক্লাসিক্যাল ফিজিক্স সেখানে কি বলে, যে তোমার ভরবেগের পরিবর্তনের হার, তার মানে গতিশক্তির সমান, গতিশক্তির পরিবর্তন। তাহলে অল্প পরিমাণ কাজ হইছে, অল্প পরিমাণ কাজ ওই পার্টিকেলের ভিতরে হইছে, তাহলে কাজটাই মূলত শক্তি, সেটাই পার্টিকেলের ভিতরে শক্তি হিসেবে জমা থাকে, দ্যাট মিন্স গতিশক্তি হয়, খুবই অল্প পরিমাণ গতিশক্তি, এবং সেটাও হয় ডিটি। আমি যদি এখন পার্টিকেলটা এ থেকে বিতে, আমি পার্টিকেলটাকে এ থেকে বিতে যদি নিয়ে যাই, এ থেকে যদি আমি তাকে বিতে যদি নিয়ে যাই এই বিন্দুতে, তাহলে এখানে মোট কাজ হবে, ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে যতখানি কাজ হবে সেটাই তার ভিতরে গতিশক্তি হিসেবে থাকবে। এইখান থেকে এইখানে নিতে গেলে, তাহলে এখান থেকে একটা স্থিতি শক্তি আসি, আর এখান থেকে এখানে নিয়ে যেতে তাকে যতখানি কাজ করতে হয় সেটাই তার ভিতরে গতিশক্তি হিসাবে জমা হয়। তাহলে তার ভিতরে মোট গতিশক্তি যদি পেতে চাই, তাহলে ইন্টিগ্রেশন করব ডিটি, এখানে ইন্টিগ্রেশন করব এফ ডিএস। এখন ইন্টিগ্রেশন যে করব, এই যে ডিটি, ডিটির লিমিট কি, যখন শুরুতে ছিল তখন তো সে আসলে গতিশীল ছিল না, বেগ ছিল 0, গতিশক্তি 0, যখন এখানে গেছে বেগ হয়েছে টি, তাহলে টোটাল মোট গতিশক্তি হয়েছে টি পরিমাণ হয়েছে, গতিশক্তি আমরা টি ধরেছি, তাহলে 0 থেকে টি এর মধ্যে ইন্টিগ্রেশন। কিন্তু এখানে যে তোমার কি, এখানে ভেরিয়েবল হইলো এস ডিএস, তাহলে এস এর লিমিট কি, যখন শুরুতে ছিল তখন তার দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এস ছিল 0, বি বিন্দুতে আসছে এস দূরত্ব অতিক্রম করে আসছে, তাহলে এখানে লিমিট হবে 0 টু এস। সবসময় লিমিট হবে এই ভেরিয়েবল অনুযায়ী, দেখতে হবে এখানে ভেরিয়েবলটাকে, চলককে ডিটি, তাহলে টি শুরুতে কত ছিল, শেষে কত আসছে, আমি যে পজিশন গুলো ধরছি সেখানে ইনিশিয়াল ফাইনাল, এখানে ভেরিয়েবল এফ না ডিএস। এখন যদি আমি তাকে ইন্টিগ্রেশন করি, এটা হবে টি, এখানে 0 টু টি, এইখানে তুমি এফ, তুমি আবার জানো নিউটনের এই যে দ্বিতীয় সূত্র, সেখান থেকে আমরা কি বলতে পারি, যে কোন বস্তুর উপরে প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, কিন্তু এসআই পদ্ধতিতে ভরবেগের পরিবর্তনের হারের সমান আমরা কিন্তু এফ ইকুয়ালস টু ডিপি বাই ডিটি করি, এটা এসআই একক, কারণ এসআই এককে তুমি এটা জানো ইজ প্রপোর্শনাল টু, তাহলে এফ ইকুয়ালস টু কে ইনটু ডিপি ডিটি, তাই তুমি হিসাব টিসাব করে 9-10 করেছো এসআই পদ্ধতিতে এর মান 1, তাহলে এসআই পদ্ধতিতে সরাসরি নিউটনের সূত্রটাকে বলা যায়, দ্বিতীয় সূত্রটাকে, যে এফ ইকুয়ালস টু এনএ,
এফ ইজ প্রপোর্শনাল টু এম এ বলতে হয়, বা এফ ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন হয় ডিপি বাই ডিটি। ডিপি বাই ডিটি যদি হয় তাহলে এখানে আমরা বসাইতে পারি ডিপি ডিটি ডিএস ইন্টিগ্রেশন 0 টু এস। এখন তুমি এখানে আমরা যখন ডিফারেন্সিয়েশন করি তখন ডি ডিটি অফ পি এইটা একটা সিস্টেম, আর ডিপি ডিটি এইটা একটা সিস্টেম। মানে এইটাকে একসাথে যদি বিবেচনা করি ডি ডিটি অফ পি মানে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন পি এর, তখন ডি ডিটি বলতে হবে। আর এটাকে যদি আমরা সেপারেট দুইটা রাশি হিসেবে ধরি ডিপি আর ডিটি আলাদা আলাদা, যে এটাও খুবই ক্ষুদ্র পরিবর্তন ভরবেগের, খুবই ক্ষুদ্র সময়, দুইটা সেপারেট টার্ম হিসেবে আমরা বিবেচনা করতে পারি। ডিফারেন্সিয়েশন করার সময় আমরা এটাকে একটা টার্ম হিসেবে এভাবে ধরি, আর আদারওয়াইজ আমরা আমাদের মতো রাশি হিসেবে আমরা ভিন্নতা ধরতে পারি। যদিও গণিতে তাকে এইভাবে অতটা মানে ই করে না, শুদ্ধ হিসাবে বলে না, তারপরও আমরা এভাবে আমরা বলি দুইটা রাশি হিসাবে আমরা এভাবে ধরে নিতে পারি। ধরে নিলে এখানে এই ডিটিটাকে যদি সেপারেট করি, সেটাকে যদি ডিএস এর নিচে দিয়ে দিই, তাহলে এর পরিবর্তে আসে ডিএস বাই ডিটি বেগ। খুবই অল্প সরণ, খুবই অল্প সময়, তাহলে সরণ বাই সময় বেগ, খুবই অল্প বেগ, সেইটা কিন্তু হবে না, ডিবি হবে না। কারণ তুমি এগুলো কিন্তু আমি ফার্স্ট পার্টেও পড়াইছি, 20 20 হলো তোমার সরণ, এস 5 হলো সময়। এখন তুমি যদি এখানে হয় তোমার 4, তুমি যদি এই দূরত্বটাকে খুবই ক্ষুদ্র করে দাও, সেই অনুপাতে টাইমও যদি খুবই ক্ষুদ্র হয়, ওভারঅল ভাগফল কিন্তু করি পাওয়া যায়। তুমি যদি তাকে ক্ষুদ্র করো, খুবই ক্ষুদ্র করো, ক্ষুদ্র করে তুমি এটাকে 0.8 নিয়ে আসছো, যে দূরত্ব 0.8 মিটার, তখন টাইম কত ছোট হয়ে যাবে, টাইমও 0.2 সেকেন্ড, ওই অনুপাতে টাইমও কমে গেছে। ওভারঅল ভাগ করে দিলে কি হবে, বেগ কিন্তু এটাই, বেগে কিন্তু ক্ষুদ্রতার হিসাব হয় না, মানে এই অনুযায়ী দুইটাই কমে গেছে, ওভারঅল তোমার বেগ ওইটাই। তাহলে এইটার পরিবর্তে ডিএস বাই ডিটির পরিবর্তে লেখা যায়, এইটাকে যদি আমি এখন এইভাবে লিখি তাহলে ডিএস বাই ডিটি এটার পরিবর্তে লেখা যায় বেগ। আর ডিপি, পি হইলো ভরবেগ, তাহলে ভরবেগ হইলো ডি এম ভি, এই ইন্টিগ্রেশন 0। এখন এখানে একটা ভেজাল চলে আসছে, আগে ছিল আমার চলক ডিএস, এখন চলক আসছে এমভি, কারণ গতিশীল অবস্থায় ভরও চলক পরিবর্তনশীল, আর একটা বেগ ভি বেগে চলতেছে সে মনে করো, তাহলে এখানে বেগ ভি সেও চলক, তাহলে ভরবেগটাই চলছে। তাহলে এখন এখানে যে লিমিট বসবে, এখানে বসবে ভরবেগের লিমিট, এখন আর দূরত্বের লিমিট বসবে না। তাহলে এখানে ভরবেগ, এই যে শুরুতে বেগ ছিল 0, তাহলে ভরবেগ ওই যে বলছি 0, আর এখানে ভরবেগ যেহেতু এই পজিশনে আসছে, তখন বেগটা হয়েছে ভি, ভর হয়েছে এম, তাহলে ভরবেগ হবে এম। তাহলে এখানে ভরবেগের লিমিট হবে 0 থেকে এম, সাথে সাথে এইটা চেঞ্জ করার সাথে সাথে এটাও চেঞ্জ। তাহলে আমরা এখানে এগুলো সব ম্যাথমেটিক্স, তাহলে আমরা এখানে যদি টি মাইনাস 0 লিমিট বসাই তাহলে এটা আসে। আর এখানে এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি ভিতরে ডিএমভি, তাই ডিএমভি কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে, তাহলে তোমার এখানে আসবে কি এই ডিএমভি, যেহেতু ডিফারেন্সিয়েশনে তুমি যার সাপেক্ষে ইচ্ছে তার সাপেক্ষে করো, তাহলে দুইটাই পরিবর্তনশীল, দুইটাই যদি পরিবর্তনশীল হয় তাহলে আমরা কি বলতে পারি যে এই এক্স ওয়াই এর মতো ইউভি এর মতো, তাহলে ভর ইনটু ভি এর ডিফারেন্সিয়েশন ডিভি প্লাস বেগ ইনটু ভরের ডিফারেন্সিয়েশন ডিভি, এটা বলা যায় ডিফারেন্সিয়েশন থেকে। এগুলা ডিফারেন্সিয়েশন থেকে ঠিক করে আসবে কেন হয়, কেন এভাবে করি, কেন আমরা আবার সাপেক্ষে করি, কোনটাকে কি ডিফারেন্সিয়েশন বলে, একই বিষয় কিন্তু। তাহলে এখানে যদি আমরা মানটা বসাই তাহলে আমরা কি বলতে পারি, এখানে হয় টি, এখানে লিমিট 0 থেকে এমভি, এমভি
এখানে ভি ইন্টু এখানে আসে এম ডিভি প্লাস ভি ডিএম। এখন যদি আমি ভি দিয়ে গুণ করে দিই, গুণ করে দিলে আমার কি চলে আসে, টি ইকুয়ালস টু তোমার এম ভি ডিভি প্লাস ভি স্কয়ার ডিএম। এই জিনিসটা আসে, এই জিনিসটা আসে এখানে এম, আর এখানে যদি আমি লিমিট বসাই তাহলে 0 থেকে আমরা ওখানে পেয়েছিলাম এখন পর্যন্ত এমভি। এই হলো এই পর্যন্ত হিসাব। আমার খুব একটা গুরুত্বপূর্ণ সমীকরণ চলে আসছে, এটাকে 1 নম্বর সমীকরণ। এই কিন্তু প্রায় প্রমাণ শেষ। আমরা অনেক সময় ওই যে কেন গতিশক্তি, কেন কৃত কাজ, ওই জিনিসগুলোর ভিতরে ঢুকেলাম, এইটা বুঝি না। এইটা বোঝার জন্য আগেই কিন্তু আমরা কথা বলে আসছি, কারণ ওই কৃত কাজটাই ওই পার্টিকেলের গতিশক্তি হিসেবে এখানে কাজ করে, মোট শক্তি হিসেবে কিন্তু কাজ করে। তাহলে গতিশক্তির টার্মে আমরা পেয়েছি। এখন ভরবেগের আপেক্ষিকতা থেকে আমরা কি জানি? ভরবেগের আপেক্ষিকতা থেকে আমরা জানি, ভরবেগের আপেক্ষিকতা থেকে আমরা এখানে জানি যে m ইকুয়ালস টু m নট ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে আমরা যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে m স্কয়ার ইকুয়ালস টু m নট স্কয়ার ডিভাইডেড বাই, এইটার রুটটা কাটা যায়, আর লসাগু করলে সি স্কয়ার মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। এটাকে যদি আমরা উল্টেই দিই তাহলে লিখতে পারি m স্কয়ার সি স্কয়ার ইকুয়ালস টু, এখানে লিখতে পারি এটাকে, এবং যদি করি তাহলে মাইনাস এম স্কয়ার ভি স্কয়ার ইকুয়ালস টু এম নট স্কয়ার সি স্কয়ার। উল্টাই দিলে এটা চলে যাবে, এইটার সাথে এটা গুণ হয়ে যাবে, এই টার্মটা বলা। এই টার্মটা যদি আমরা এখানে বলতে পারি, এখন যদি এইটাকে আমরা যদি এখন ডিফারেন্সিয়েশন করি, টোটাল ডিফারেন্সিয়েশন বলে এটা, এইটাকে যদি করি তাহলে চলক চলক ধরে ধরে ডিফারেন্সিয়েশন করতে হয় মূলত। তাহলে কি করতে হয়, এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে প্রথম আছে এম স্কয়ার সি স্কয়ার, এখানে এম আর সি দেখতে হবে কে ভেরিয়েবল কে কনস্ট্যান্ট। এখন ডিফারেন্সিয়েশন যে করব কার হবে কার হবে না, এই এম ভেরিয়েবল, কারণ চলার পথে এটা গতিশীল অবস্থার ভর পরিবর্তন হয়, বৃদ্ধি পায়। সি হলো আলোর বেগ কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে এম স্কয়ার এর ডিফারেন্সিয়েশন হবে। তাহলে এম স্কয়ার এর ডিফারেন্সিয়েশন যে আমার হবে, আমার তো কার সাপেক্ষে হবে সেটা বলা নাই, তাহলে এম স্কয়ার এর ডিফারেন্সিয়েশন তো এম এর সাপেক্ষে সাধারণত আমরা করতে পারি, কারণ এক্স স্কয়ার এর ডিফারেন্সিয়েশন আমরা এভাবে থাকলে করতে পারি, তখন আমরা বলি 2x। এরপরে এই যে ভিতরে এক্স আছে, সেই এক্স এর আবার কিন্তু ডিফারেন্সিয়েশন, যেটা আমরা আসলে ভুলে যাই, কিন্তু সেটা কিন্তু ছিল, কারণ এই টোটাল বিষয়টাকে আমি এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন একবার করে দিছি 2x, আর ভিতরে যে এক্স রয়েছে সেই এক্স এর আবার ডিফারেন্সিয়েশন হবে, সেই এক্স এর আবার যে ডিফারেন্সিয়েশন হবে কার সাপেক্ষে, এই এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে অন হয়ে যায়, এই জন্য আর এটাকে আমরা এখানে লিখি না 2x বলি। এখানে আমরা এম স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করব, এই যে এম স্কয়ার কে যে ডিফারেন্সিয়েশন করব, আমি তো এখানে চলক ছিল ডি ডিএক্স, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এখানে কিছুই নাই, তাহলে করব। তাহলে আমি যদি এখানে ডিফারেন্সিয়েশন করতে যাই, খেয়াল করো এখানেও ঘটনাটা কিন্তু এরকমেরই ছিল বিষয়টা। তা ফাইনালি কি বলা যায়, তোমরা এই জিনিস কখনো মাথায় নিতে চাও না, ম্যাথমেটিক্স থেকেও তোমরা মাথায় নিছো কিনা আমি জানি না। তুমি মনে করো যে এইটাকে তুমি যেহেতু এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, এম এর সাপেক্ষে তুমি সবগুলো রাশির আগা মাথা ডিফারেন্সিয়েশন করে দাও, উভয় পক্ষকে, সব পক্ষকে তো একই জিনিস দিয়ে ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি এম এর সাপেক্ষে তুমি সব কিছু ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসবে, ডি ডিএম ইন্টু এম স্কয়ার সি স্কয়ার মাইনাস, এটাকেও এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ডি ডিএম এম স্কয়ার ভি স্কয়ার ইকুয়ালস টু ডি ডিএম এম নট স্কয়ার সি স্কয়ার। দিলা করে, যদি করে দিই এখন তুমি আস্তে আস্তে কাজ করতে পারো। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে এম স্কয়ার, এটা কি হয়ে যাবে, এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হবে 2m,
আর এই যে সি স্কয়ার এ তো কনস্ট্যান্ট, তাহলে এ কনস্ট্যান্ট, এখানে এটা থাকবে, এখানে আর কিছু হচ্ছে না, মাইনাস এইখানে যে ডিফারেন্সিয়েশন করবা এটা তো দুইটাই ভেরিয়েবল, এম ও ভেরিয়েবল, ভি ও ভেরিয়েবল। তাহলে এখানে ইউভি এর সূত্রের মতো, তাহলে এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো, তাহলে এখানে তোমার কি আসবে, ডি, এই যে প্রথম তুমি এখানে ভি স্কয়ার রেখে এই এম স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করো ডিএম এর সাপেক্ষে, কত হয় 2m প্লাস এইখানে এম স্কয়ার কে রেখে ভি স্কয়ার কে যদি ডিএম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হবে, ভি স্কয়ার কে যদি ডিএম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো 2v dv by dm। এটা তো করা যায় না, তখন এখানে তো তোমার একটা ডিভি লাগবে। তাই তুমি এখানে করার জন্য তোমার এখানে আসলো ডি ডিএম ভি স্কয়ার, তুমি এভাবেই আপাতত রাখো, আমরা তারপরে দেখি। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখো, আর এইখানে এম এর সাপেক্ষে এম নট স্কয়ার সি স্কয়ার, এম নট ও কনস্ট্যান্ট টার্ম, স্থির অবস্থার ভর, কোনো পরিবর্তন নাই, সি ও কনস্ট্যান্ট টার্ম, তাই ডিএম এর সাপেক্ষে কোনোটাই ডিফারেন্সিয়েশন হবে না, এটা হবে 0, কারণ এটা কনস্ট্যান্ট বিধায় এখানে 0 আসছে। আবার এটা মনে করি না যে এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হয় না এই জন্য 0 আসছে, তাহলে হয়তো বলতে পারো যে এম এর সাপেক্ষে তো বি এর ডিফারেন্সিয়েশন হবে না, এটা 0 আসবে, কিন্তু ভি তো ভেরিয়েবল, ডিফারেন্সিয়েশন না হলে ওভাবে রেখে দিতে হবে, কিন্তু এখানে এগুলো কনস্ট্যান্ট, এটা 0। এখন যদি তুমি এখানে এই যে 2m সি স্কয়ার, এইখানে আমরা যদি এখানে একটু কাজ করি, এই যে মাইনাস, এখানে কি লেখা যায় 2m ভি স্কয়ার প্লাস এইখানে এম স্কয়ার, এইটাকে তো করা যায় না, তাহলে এখানে লাগবে ডি ডিভি ভি স্কয়ার, তাই ডি ডিভি তো এক্সট্রা, এই ভিটাকে তো আমি আনছি এক্সট্রা, তাহলে এখানে তোমার একটা অবশ্যই ডিভি দিতে হবে, আর ডিএম যেটা ছিল এই ইকুয়ালস টু 0। এখন কি এখানে ফরম্যাট ঠিক আছে না, এই ডিভি ডিভি কাটা যায়, তাহলে আবার ওই আগের মতোই পার্টটা চলে আসে। তাই তুমি দেখো এখন এইটাকে ডিফারেন্সিয়েশন করতে পারতেছো না, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এখানে টার্ম ছিল এটা, এটা একটু লাগতে পারে এম সি স্কয়ার মাইনাস এম সি স্কয়ার মাইনাস এম স্কয়ার ভি স্কয়ার ইকুয়ালস টু এম নট স্কয়ার সি স্কয়ার, এটা রেখে দিলাম। এখন যদি আমি এখানে কাজ করি 2m সি স্কয়ার মাইনাস 2m ভি স্কয়ার, এইখানে এই যে এম স্কয়ার এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে তোমরা জানো 2v, আবার v কে v এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে অন হয়ে যাবে ইনটু dv বাই dm ইকুয়ালস টু 0, এই জিনিসটা আসছে। এখন এখানে একটা ঝামেলা না, ডিএম, এই ডিএম দিয়ে যদি সবগুলোকে আমি গুণ করে দিই তাহলে আমরা কি বলতে পারি, সবগুলোকে গুণ করলে 2m সি স্কয়ার ডিএম মাইনাস, এইখানে যদি গুণ করি তাহলে 2m ডিএম 2m ভি স্কয়ার ডিএম, এইখানে যদি ডিএম দিয়ে গুণ করি তাহলে ওই ডিএম ডিএম কাটা যায়, তাই এখানে থাকে কি, এখানে থাকে 2m স্কয়ার ভি আর ডিভি ইকুয়ালস টু 0, ওই 0 এর সাথে 2m গুণ করলে তো 0 হয়ে যায়, কি এইটা লেখা যায়, এই টার্মটা লেখা যায় কিনা, সেটা মাইনাস হবে, ফ্যাক্ট উঠেই দিছি, হ্যাঁ এখানে একটা মাইনাস হবে, আর যদি এখানে ব্র্যাকেট দিই তাহলে তো আর এটা কি হয়ে যাবে, তখন প্লাসই থাকবে। এই জিনিসটা তোমরা বুঝতে চাও না, আমি জানি না তোমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কত করেছো, এই জিনিসগুলো কেন প্যাস তোমরা এখনো তোমরা কি করো না, এইটাকে আমি এত কাহিনী করতে যাব না, আমি তো এখানে ডিফারেন্সিয়েশন করে আসছি, আমার ফাইনালি এই টার্মটা বের হয়েছে, এই টার্মটা আমি সরাসরি এখান থেকে লিখি,
এইটা তোমরা করতে চাও না, এইটা বুঝতে চাও না। এটা কিন্তু তোমার কোনো কিছুর সাপেক্ষেই ডিফারেন্সিয়েশন। এই যে আমি সরাসরি লিখে দিছি, এখানে কিন্তু তোমাদের কিন্তু রয়ে গেছে যে আমি কিভাবে লিখব। যখন উভয় পক্ষের বিষয় আসে তখন দেখানোটা সহজ হয়, এই জন্য আমি এখানে দেখাইলাম। আমি তো আর এইভাবে লিখি না, এটার মতো এখানে যেভাবে আসছি সেইভাবে লিখি না, আমি তো এখানে টোটাল ডিফারেন্সিয়েশন নিয়ম অনুযায়ী করে আসছি। এবং ভরের সাপেক্ষে কেন ডিফারেন্সিয়েশন করে, প্রথম টার্মটাই ভর নিয়ে শুরু, ভরের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে, এটা এইটাকে এখন শর্টকাটে কিভাবে লেখা যায়। তোমার ফাইনাল যে টার্মটা এখানে চলে আসছে, দেখো ফাইনাল যে টার্মটা চলে আসছে সেই টার্মটা আমরা এখানে এইটা বলতে পারি, এই যে 2mc² dm মাইনাস 2mv² dm, আর ব্র্যাকেট যদি উঠাই দিই তাহলে মাইনাস 2m² v dv = 0। এই টার্মটা আমরা পেয়েছি ফাইনালি। আমি বলেছিলাম যে আমাদের কিন্তু এই টার্ম ছিল, এইটা থেকেই কিন্তু এইটা আসছে, এইটা থেকে, এই যে এইটা থেকে, এই যে mc² মাইনাস m² v² = m0² c²। তাই মূলত তোমার এই টার্মটা থেকে এইটা আসছে, এইটা আসছে এই মাঝখানে কতগুলো লাইন করে নিয়ে আসছি। তাহলে এরকম টার্ম থাকলে এটাকে সরাসরি এটাকে টোটাল ডিফারেন্সিয়েশন বলে, এবং এটাকে এভাবে করা যায়, এটাকে আমি ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে দেখবো চলক, এখানে চলক হলো m, c² চলক না, তাহলে m এর ডিফারেন্সিয়েশন হবে, এখানে একটা স্কয়ার ছিল, তাহলে m² চলক, তাহলে m² কে ডিফারেন্সিয়েশন হবে, তাহলে m² কে ডিফারেন্সিয়েশন করলে নরমালি হয় 2m। আর টোটাল ডিফারেন্সিয়েশন, এই যাকে ডিফারেন্সিয়েশন করা হয় সেইটা যেহেতু চলক, সেইটার এখানে ওই যে অপারেটরটা থেকে যায়, তাহলে 2m করলাম, c² কনস্ট্যান্ট সে তার মতো থেকে যাবে, আর এইখানে একটা অপারেটর এখানে থাকবে। দেখো এইটাই কিন্তু ফাইনালি এই টার্মটা হিসেবে আসছে। এটা সরাসরি একবারে বলা যায়, তোমরা এটা বুঝতে চাও না। এটা বারবার আমরা ফিজিক্সে যত কাজ করি এই কাজই আমরা বেশি করি। এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে হিসাব নিকাশ ছিল সমস্ত প্রক্রিয়ার, সেখানে কিছু যে টিভি গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট এইসব মানে কিন্তু এইগুলো কাজে লাগাইছিলাম আমরা, সেখানেও বলেছিলাম। তাহলে এইটা গেল। একইভাবে তুমি যখন মাইনাস এইটাকে এখানে তো দুইটাই ভেরিয়েবল, তুমি কোনটাকে থুয়ে কোনটাকে ডিফারেন্সিয়েশন করবা, তাহলে একটা একটা করতে থাকো। তুমি আগে করতে থাকো এই v² কে ফিক্সড রাখো, তারপর m² তুমি তার ডিফারেন্সিয়েশন করো, তাহলে m² কে ডিফারেন্সিয়েশন করলে 2m, m² কে ডিফারেন্সিয়েশন করলে 2m। আমি কি বলছি, ওকে ডিফারেন্সিয়েশন করার পরে ওর ভেরিয়েবল, সেই ভেরিয়েবল হিসেবে অপারেটরটা তার সাথে এখানে থেকে যাবে, তাহলে এই দিয়ে। এরপরে আবার এই যে ইউভি এর সূত্রের মতো এই v² ইনটু m² এর ডিফারেন্সিয়েশন এই করলা, এরপরে প্লাস হবে, আবার তুমি এখানে m² রেখে দাও, তাহলে v² এর ডিফারেন্সিয়েশন করো, v² ডিফারেন্সিয়েশন করলে হবে হলো 2v, এখানেও ভেরিয়েবল হিসাবে থেকে যাবে, কে থেকে যাবে, অপারেটর একটা থেকে যাবে, তাহলে ভেরিয়েবলটা এখানে v, তাহলে এখানে থাকবে হলো dv। এইটা এই আর এইখানে এইটা যেহেতু কনস্ট্যান্ট, এটার কোনো ডিফারেন্সিয়েশন m0 ও কনস্ট্যান্ট, c ও কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন হবে না, এটা হয়ে যাবে 0। দেখো দেখি এই টার্ম থেকে এই যে টার্ম, এই টার্মের মধ্যে আর এই টার্মের মধ্যে কোনো পার্থক্য আছে? এই যে ব্র্যাকেটটা উঠাই দিলে আর এইখানে তোমার হয়ে যাবে মাইনাস। আর আমরা এই যে 2 এর টার্মটা পিছনে আসছে একবারে দেখার সুবিধার জন্য আমরা সুন্দরভাবে ওইভাবে লিখেছি। তাহলে আমরা এখানে হয়তো লিখেছিলাম এই যে 2m v²টাকে পরে লিখছে, এখানে এই যে 2টাকে আমি সরিয়ে যদি পিছনে দিই তাহলে 2m² v dv। দেখো এই টার্ম আর এই রাশি, এই লাইন, দুই লাইন কিন্তু সেম। তাহলে এটা এত কষ্ট করে এত কিছু করে আনছি, আর সরাসরি এই লাইন থেকে এভাবে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। তাহলে এটা করলে আমার কাজ শেষ, প্রমাণ শেষ। এখন তুমি দেখো এইখানে এই m v dv v² dm,
তাহলে এখান থেকে 2m সবগুলোর ভিতরে আছে, 2m বাদ দিয়ে দাও। 2m বাদ দিয়ে দিলেই তোমার হয় সি স্কয়ার ডিএম মাইনাস, এরপরে যদি এটা ওপাশে নিয়ে যাও তাহলে হয়ে যায় তোমার 2m বাদ যায়, তাহলে তোমার ভি স্কয়ার ডিএম, এটাও যদি এপাশে 2m বাদ যায় তাহলে ভি ডিভি প্লাস ভি স্কয়ার ডিএম। তাহলে ও এখানে একটা এম স্কয়ার আছে, তাহলে ভি ডিভি না, তাহলে এম ভি ডিভি, এম ভি ডিভি প্লাস ভি স্কয়ার ডিএম। তুমি দেখো দেখি 1 নং সমীকরণে এই মানটাই এখানে আছে না হুবাহু, এর পরিবর্তে এই মানটা টাস করে এখানে বসাই দিতে পারি 1 নং সমীকরণ। এখন যদি ওখানে বসাই দিই তাহলে আমার কি চলে আসবে, এখানে যদি আমি যদি বসাই দিই তাহলে আমাদের আসবে টি ইকুয়ালস টু আসবে হলো এই যে ইন্টিগ্রেশন, এখানে আসবে সি স্কয়ার ডিএম। এখন আবার আসে ঝামেলা, এখানে লিমিট কি ছিল 0 থেকে এমভি, ভরবেগ চলক ছিল ভরবেগ, ভর এবং বেগ দুইটাই এখানে ভেরিয়েবল, ভরবেগ হিসেবে আমরা লিমিট রেখেছি। এখন বলতে পারো কই চলক তো এখানে ডিভি মানে বেগ, এখানে তো আবার এম, তাহলে ভর এবং বেগ দুইটাই এখানে চলক, তার মানে ভরবেগ চলক, তাহলে ভরবেগ হিসেবে আমি লিমিট ট্রিট করছি, এখানে চলক ডিএম, তাহলে লিমিট বসাইতে হবে ডিএম এর। তাহলে ডিএম বলতে ভরের লিমিট, তাহলে শুরু থেকে শেষ, শুরু ছিল এতে, এতে যখন ছিল গতিশীল ছিল না তখন ভর ছিল এম নট, যখন বি বিন্দুতে আসছে গতিশীল হয়ে আসছে তখন ভরটা আর এম নট নেই, এম হয়ে গেছে, তাহলে এখানে লিমিট কত বসবে, লিমিট বসবে এম নট, হিসাব শেষ। এখন যদি আমি এখানে বসাই, এখন যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে টি ইকুয়ালস টু সি কনস্ট্যান্ট, ডিএম কে ইন্টিগ্রেশন করলে হয় এম, যদি লিমিট বসাই তাহলে এম নট এখানে এম, তাহলে আমাদের টি ইকুয়ালস টু এখানে আসে সি স্কয়ার, এখানে এম মাইনাস এম নট, তাহলে এম মাইনাস এম নট। এখন যদি আমরা এখানে এই মানটা যদি এখানে একটু টেনে এখানে নিয়ে আসি তাহলে টি ইকুয়ালস টু এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। এই যে এম সি স্কয়ার কে আমরা কি বলেছিলাম, গতিপথের শক্তি মানে মোট শক্তি। এম নট সি স্কয়ার কে কি বলেছিলাম, নিশ্চল শক্তি। টি কে কি বলেছিলাম, গতি শক্তি, এখান থেকে বারবার বেরও করছি গতি শক্তি। এম নট সি স্কয়ার কে যদি পিছনে নিয়ে আসি টি প্লাস এম নট সি স্কয়ার ইকুয়ালস টু এম সি স্কয়ার। এখন দেখো এই গতি শক্তি আর এই নিশ্চল শক্তি, আমি শুরুতেই বারবার বলে আসছি যে গতি শক্তি যোগ নিশ্চল শক্তি মিলে হইল চলার পথের শক্তি মানে মোট শক্তি। তাই চলার পথের শক্তি মোট শক্তি, সেটাকে যদি আমি ই দিয়ে প্রকাশ করি টোটাল এনার্জি ইকুয়ালস টু এম সি স্কয়ার। তাহলে এই যে এম সি স্কয়ার, এইটা সূত্রটা লিখলেই তোমরা মনে করো যে এটা কেমন জানি এম সি স্কয়ার মানে গতিশক্তি, গতিশক্তি সূত্র না, এটা একটা পার্টিকেল, মডার্ন ফিজিক্সের পার্টিকেলের চলার সময় তার শক্তি, টোটাল শক্তি। তাহলে এই শক্তির ভিতরে তার কি কি শক্তি আছে, নিশ্চল শক্তিও আছে, তার গতিশক্তিও আছে। তাই তোমার অঙ্ক করার সময় অনেক সময় মোট শক্তিটা বের করতে বলে, তখন তো বিষয় ইজি, অনেক সময় বলে তোমার তোমার বলে গতিশক্তি বের করো ওই পার্টিকেলে, তখনও তো তোমরা এমসি স্কয়ার বের করার চেষ্টা করো, সেটা হবে, সেটা হবে না। তখন যদি তোমার গতিশক্তি বের করতে বলে তখন কি করতে হবে, এই মোট শক্তি থেকে তার নিশ্চল শক্তিটা বিয়োগ করে গতিশক্তি বের করতে হবে। তোমাকে যদি বলে নিশ্চল শক্তি বের করো, তাহলে নিশ্চল শক্তি মানে কি, এম নট সি স্কয়ার বের করতে বলছে, তাহলে সেটা কিভাবে বের করবা, সেটা যদি এর পাশে আসো তাহলে টোটাল যে শক্তি সেখান থেকে যদি গতিশক্তিটা বাদ দিয়ে দাও তাহলে নিশ্চল শক্তিটা পাওয়া যায়। এইটুক চিন্তা এখন মাথায় নিয়ে তারপর কাজটা করতে হবে। আমরা কথা বুঝছি কিনা, এখানে কারো কোনো ঝামেলা আছে কিনা থাকলে বলো, কারো কোনো ঝামেলা আছে কিনা, বুঝছি কথা না বুঝি নাই? স্যার জানি না যে বুঝছি আর কি বুঝছি না, এটাই স্যার জানি কিভাবে বলবো। এই সুচি, তুমি কি বুঝছো এখন? সুচি আছো?
বুঝছো কিনা? তোমার ঝামেলা যা ছিল তা দূর হয়েছে কিনা? এই সাবিয়া শেফা, নুসরাত সাবিয়া শেফা, জি স্যার। এটা তো আমরা আগেই করেছিলাম, তুমি করেছিলে না? জি স্যার। করার তো কথা। আচ্ছা, আমরা কি ক্লিয়ার করতে পেরেছি? আর কোনো ঝামেলা নাই তো? স্পষ্ট হয়ে গেছে কিনা? জি স্যার। কোনো জায়গায় তোমার কোনো কোয়েরি থাকলে বলতে পারো যে তুমি কি বুঝো নাই বা কোন জায়গায় অস্পষ্টতা আছে, এরকম কিছু আছে কিনা? এখন আর কোনো কথাই বলবো না, কথা না বলার স্যার, বুঝতে পারছি তো। এখন আমরা এইটা দিয়ে আর ওই উদাহরণের অঙ্কগুলো কি তোমরা করছো তুমি? যে এই যে টাইমের অঙ্ক, তারপর লেন্থের অঙ্ক, ভরের অঙ্ক, তারপর কতগুলো অঙ্ক করতে দিচ্ছিলাম, মানে কৃষ্ণ বস্তুর মডার্ন ফিজিক্সের শুরুর আগ পর্যন্ত অঙ্ক টঙ্কগুলো কি করা যায়? ওগুলো কি বোঝা যায় না বেশি উল্টো পাল্টা করা? টি নট, এল নট, এগুলো ধরতে বেশি ঝামেলা হচ্ছে? না স্যার, অতটা হয় না স্যার। এমনি স্যার সামান্য একটু বাজে স্যার, ওটা একটু দেখলে স্যার পারা যায়। সামান্য বাজলে ওটা করতে করতে হয়ে যাবে। এত কথা বলার পরে আমাদের এত কথা বলার উপকারিতা এখানে যে এত সমস্যা হওয়ার কথা না, এবং হবে না আশা করা যায়। তাহলে আমরা এটা কমপ্লিট করব। আমি আগামী দিন আমি মডার্ন ফিজিক্সের উৎপত্তিটা নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আমরা অনেকে বুঝি না। কৃষ্ণ বস্তুর বিকিরণের হিসাবটা একটু ঝামেলা হয়, এইটা কেমন জানি বুঝতে চাই না, বুঝতে পারিও না, এটা একটু ধামাচাপা দেওয়া। তা এই জায়গাটা আমরা ক্লিয়ার করে আমরা ছেড়ে দেব। মডার্ন ফিজিক্সের পরের টার্মগুলা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দাও, তোমরা করতে পারবা। আর তোমাদের ঈদের বন্ধ কিন্তু এত তাড়াতাড়ি হবে না, সামনে মঙ্গলবার পড়া আছে। ঈদের বন্ধ পাবা বৃহস্পতিবার আর পরের রবিবার, এই দুই দিন বন্ধ। আর এরপরে আবার মঙ্গলবার থেকে পড়া শুরু হবে। আর এই পরশুদিনও কিন্তু পড়া আছে। সুতরাং এই হলো আমাদের বিষয়। এখন আগামী দিন আমরা ওইটা কমপ্লিট করে ওখানে কিছুটা হোমওয়ার্ক দিলে তোমরা বাসায় ওই অংশগুলো শেষ করতে পারবা। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার যে কালদি এইটার যে স্যার ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার স্যার প্রমাণের দিকে পাইছি স্যার, টি প্লাস এম নট সি স্কয়ার সমান এমসি স্কয়ার, স্যার এটা তো অঙ্কের ক্ষেত্রে আসবে। স্যার কালদীর্ঘায়ন আর স্যার দৈর্ঘ্য সংকোচনের ক্ষেত্রে তো স্যার এই যে ইন্ডিভিজুয়াল যে বিভিন্ন সমীকরণ পাইছি না প্রমাণের মধ্যে, স্যার সেইগুলোও কি আমাদের কোনো অঙ্কের ক্ষেত্রে কাজে আসতে পারে, নাকি একদম নিট সূত্রটাই কাজে লাগাবে? শুধু নিট সূত্রটাই, ওর ভিতরে কিছুই কাজে লাগবে। জি স্যার। একদম সরাসরি লাস্টে যে সূত্র আসছে ওই সূত্র পর্যন্ত। এজন্য সবাই এই চ্যাপ্টারের সূত্রগুলো দিয়ে দেয় যে সূত্র মুখস্থ করো, এই আমরা অঙ্কে চলে গেলাম, এই রাশি, এই রাশি, এই রাশি এই। তখন ওই একটু কেমন কেমন মাথায় মনে হয়, অস্পষ্টতা থাকে। এই জন্যই আমরা এত কিছু এখানে করলাম, প্রমাণ টরমান বারবার দেখলাম, ঘুরে ফিরে এদিকে সেদিকে কত ভাবে করা যায়, সবগুলোই আমরা ওই সমস্যাটা সমাধানের জন্য আমরা করলাম। এখন নিট সূত্র মাথায় নিলেই যথেষ্ট। এমনি স্যার 2 মার্কের যে প্রশ্নগুলো করব স্যার, সেই ক্ষেত্রে কি স্যার এই যে আছে না যে কালদীর্ঘায়নের ক্ষেত্রে আমরা যে পড়ছি স্যার, একটা স্যার লরেন্স রূপান্তরের সাহায্যে সম্ভব না, কিন্তু লরেন্সের বিপরীত রূপান্তরের সাহায্যে সম্ভব। স্যার এটা কি কখনো প্রশ্ন দিতে পারে যে কেন সম্ভব না? অবশ্যই পারে। সম্ভব না কেন? সেটা তো আমরা দেখেছি যে কেন সম্ভব না। সেখানে উচ্চ মানে বেগটা যখন হাই থাকে তখন সেটা সম্ভব, এইটাই কারণ। যদি ভারী বস্তু হয় এবং কম বেগে চলে তখন সেটা সম্ভব। মানে ওখানে রূপান্তর আর লাগতো না। গ্যালিলিও রূপান্তর যে সবসময় সমর্থন করে না তা না, গ্যালিলিও রূপান্তর যে সব ভুল তা না। সেটা কিসের জন্য? ক্লাসিক্যাল ফিজিক্সের জন্য, মডার্ন ফিজিক্সের জন্য না। মডার্ন ফিজিক্সের জন্য কেন না? কারণ মডার্ন ফিজিক্সে কোনো কিছু চলে হাই ভেলোসিটিতে, হাই ভেলোসিটির জন্যই এইটা সম্ভব না। তখনই লরেন্স ট্রান্সফরমেশন কাজে লাগছে। এত বারবার এর ভিতরে বলা কথাগুলো। আর কে জানি কি বলতে চাইছে? স্যার 50 বছর বয়সে একজন মহাশূন্যচারী মহাশূন্য যানে চড়ে মহাকাশে অভিযানে গেলেন এবং 30 বছর পর পৃথিবীতে ফিরে এলেন। স্যার এখানে যে 30 বছর পর, এখানে স্যার কার সাপেক্ষে 30 বছর এটা বলা হয়? এইটা পৃথিবীর ব্যক্তি হিসাব করে। স্যার এইগুলো সাধারণত এখানে স্পষ্ট করে না। এখন তুমি দেখো এখানে 30 বছর পরে ফেরত আসলো, 30 বছর পরে ফেরত আসলো, বের করতে বলছে কি মহাশূন্যচারীর বয়স কত, এইটা না? জি স্যার। এইরকমই হওয়ার কথা।
জি স্যার। তা মহাশূন্যচারীর বয়স কত, তার কি প্রকৃত বয়স বের করতে হবে, না উল্টো পাল্টা একটা বের করে দিলেই হবে? মহাশূন্যচারীর প্রকৃত বয়স, তাহলে প্রকৃত বয়সটা হিসাব করবে কি, বলো দেখি? প্রকৃত বয়স হচ্ছে তার পৃথিবীর। বয়স সে হিসাব করলে সেইটাই তো প্রকৃত হয়, তাছাড়া হয়? না স্যার। তাহলে তাহলে মহাশূন্যচারী তার নিজের বয়সটা হিসাব করবে, প্রকৃত বয়স, তার মানে টি নট হিসাব করবে। তাই টি নট যদি হিসাবই করতে হয়, তাহলে যেটা দেওয়া আছে সেটা কি টি নট হতে পারে? না স্যার। ওটা টি এইগুলো স্যার। যখন এভাবে বোঝা যায় না, তখন ঘুরেই ওদিক থেকে বুঝে আসতে হবে। এই ঘুরাইয়া বোঝা আসার কিন্তু প্যারামিটার ঔষধ কিন্তু আমরা এতদিন দিচ্ছি। তুমি আমার কথাটা বুঝো নাই মনে হয় এখন। আমি কিন্তু তোমার কথা শোনার সাথে সাথে আমি বুঝে গেছি তুমি কি বলতে চাচ্ছ এবং কি বের করতে বলছো ওখানে। আমি কিন্তু চিন্তাটা ওইভাবে করি নাই। এটা পৃথিবীর ক্যালেন্ডার হিসাবে বয়স 30 বছর পর ফেরত আসলো, পৃথিবীর ক্যালেন্ডার হিসাবে বা পৃথিবীর হিসাবে, এইটা কিন্তু স্পষ্ট করে নাই। অনেক অঙ্কে করা থাকে, ম্যাক্সিমাম অঙ্কেই করা থাকে, এইখানে এটা করে নাই। এইখানে না করলে এখন কনফিউশন হইলো, এই 30 বছর পরে ফেরত আসলো, এই 30 বছরটা কার? এই 30 বছরটা কি ওই ভূপৃষ্ঠের ব্যক্তির হিসাব, না যে ঘুরে আসছে তার হিসাবে 30 বছর পরে ঘুরে আসছে? যে ঘুরে আসছে তার হিসাবে যদি 30 বছর পরে ঘুরে আসে, তা 50 বছর বয়সে গেছে। আর ওই মহাশূন্যচারী যদি ওই 30 বছর পরে ফেরত আসে এটা যদি বলে থাকে, তাহলে তার বয়স হয় 50 আর 30 কত 80। তাহলে তো তোমার অঙ্ক করার আর কিছু নেই, স্যার ওইটা তো অনেক ইজি। সরাসরি তো যোগ করে দাও। এইভাবে তো আর অঙ্ক হতে পারে না, এটা তো সম্ভব না। তাহলে কি, তাহলে যে ফেরত আসছে তার প্রকৃত বয়সটা বের করতে বলছে, তার মানে মহাশূন্যচারী তার বয়সটা হিসাব করে, তার মানে টি নটটা আমার লাগবে। টি নটটা যদি বের করতে হয়, তাহলে এই যেটা দেওয়া আছে 30 বছর পর ফেরত আসছে, এইটা টি নট হতে পারে না, হওয়ার সম্ভাবনা। তাহলে তো অঙ্ক করারই কিছু থাকে না। তাহলে ওই 30 বছরটা মূলত কার হয়? এটা পৃথিবীর সাপেক্ষে ওই যে ব্যক্তি, পৃথিবীতে যে ব্যক্তি ছিল সেই ব্যক্তির হিসাব, যে সে দেখছে 30 বছর পরে ফেরত আসছে। তাহলে ওই ব্যক্তির কাছে তার বয়সটা 30 আর 50 80 বছর হতে পারে, কিন্তু নবচারী এসে তার বয়সটা 80 বছর সে মেনে নিবে না, বা ওটা হবে না। ওর কথাটাই প্রকৃত কথা, সঠিক কথা। আমার কথাটা এইটা সঠিক না। তাহলে তার সঠিকটা কি হবে? তাহলে তার টি নটটা বের করতে হবে। এই 30 পৃথিবীর ব্যক্তি দেখেছে, তাহলে ওই নবচারী কত দেখেছে 30-কে, সেই টি নট বের করবো, তারপর 50-এর সাথে যেটা হয় সেটা যোগ করে তারপরে বয়সটা বলবে, সেটা নবচারীর প্রকৃত বয়স। এইভাবে অঙ্কগুলো এগুলো করতে করতে এগুলা ঠিক হয়। এইরকম কিছু ধাক্কা বাজে। এই জন্য তোমরা এখন যারা একটু ভালো করতে চাও, তারা টেস্ট পেপার, অন্য কোনো জায়গায় যাবে না, আমি বলতেছি 8.2 স্যার উদাহরণ। টেস্ট পেপারের তোমরা কোশ্চেন ধরবা। এই বয়সের সংক্রান্ত, দৈর্ঘ্যের সংক্রান্ত যে কোশ্চেন গুলো আছে কলেজের বিভিন্ন টেস্ট পেপারে কিন্তু ভুল করা থাকতে পারে, ওটাকে আবার বাইবেল ধরেও না, মাথা উল্টোপাল্টা করে ফেলাইও। তুমি সেইখান থেকে কোশ্চেন ফাইন্ড আউট করার এবং সেগুলো নিজে নিজে এখন সলভ করার চেষ্টা করো। এখন যত বেশি সলিউশন, তত বেশি তোমার বিষয়টা ক্লিয়ার। এখানে কিন্তু অস্পষ্টতা আমি বলে দিলাম। তুমি এই প্রশ্ন যে একজনকে করবা, তুমি আশেপাশে তোমার সহপাঠী দেখবা খালি এক একজনে এক এক রকম উল্টা পাল্টা কথা বলতেছে, এবং তোমাকে যে কি বলতেছে কি বুঝাচ্ছে তুমি নিজেও বুঝতেছো না, তুমি কি বলতেছো সেও বোঝার চেষ্টা করতেছ না, কেউ কারো কথা মানে না। সুতরাং নিজের মতামত, নিজের চিন্তা ভাবনা, যা আমরা ভগ ভগ করলাম তার আলোকে জিস্ট নিয়ে তুমি তোমার মতো তুমি আগাইতে থাকবে এবং প্র্যাকটিসে থাকবে। অনেক কোশ্চেন যদি প্র্যাকটিস করে ফেলো, এরকমের ঝামেলাগুলো আস্তে আস্তে মিটমাট হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ। স্যার কলেজের ক্ষেত্রে স্যার অনেক কলেজ আছে, কোনগুলো স্যার ফলো করবো? ক্যাডেট কলেজগুলো বেশি ফলো করবো? কোন কলেজ না সেরকম এইগুলো কোনো কোশ্চেন না। তোর কোশ্চেন হইলো তো অনেক কলেজ আছে, তাই সব কলেজেই কি কোশ্চেন এই কাল দীর্ঘায়ন আর দৈর্ঘ্য সংকোচন আর ভরের বৃদ্ধি নিয়ে, মডার্ন ফিজিক্স এর পরের অংশ নিয়ে নাই, কম্পটন ইফেক্ট নিয়ে আছে, ফটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে আছে, ডিবগলি নিয়ে আছে, সব কোশ্চেনই কি এগুলা? আর যদি সবই থাকে তাই তোর আরো ভালো, তুই সব করবি। বাচ্চাদের মতো
কোশ্চেন করার চেষ্টা করিস। তুই কোনটা করবি সেটা আমি বলে দিব। তোকে বলা হয়েছে তুই যত বেশি করবি তত বেশি ক্লিয়ার হবে, তা যত বেশি পাবি তুই তত করবি, যত আছে তুই সব করবি। গাধা।